চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্পাদক ও সংগঠক আবুল হোসেন মজুমদার। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে এই বছরের আপনি AJFB অ্যাওয়ার্ড দিচ্ছেন এবং সেই সাথে আমরা জানি যে এটি বিগত 17 বছর ধরে আপনি দিয়ে আসছেন। তো এই অ্যাওয়ার্ডের পেছনে প্রাপ্তিটা আপনার কাছে কেমন মনে হয় এবং এই বছরে যে আয়োজনটা আপনি করছেন, এই আয়োজনটা স্পেশাল কি থাকছে? আমরা এই অনুষ্ঠানটা করছি আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ AJFB স্টার অ্যাওয়ার্ড। আসলে প্রথমে একটা কথা বলি আমি, সেটা হলো এই সংগঠনটা আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ, যেটাকে আমরা সংক্ষেপে AJFB বলছি, আর্টিস্ট এবং সাংবাদিকদের যৌথভাবে কোনো সংগঠন বাংলাদেশে নাই। সর্বপ্রথম আমরা আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ সবাই সমন্বয়, যেমন একজন শিল্পী সাংবাদিক ছাড়া অচল, সাংবাদিক একজন শিল্পী ছাড়া অচল, এইটাকে মাথায় রেখে একজন আরেকজনের পরিপূরক এইভাবে করে আমরা এই সংগঠনটা করেছি। এবং সর্বপ্রথম এই সংগঠনটার প্রথম থেকে আমরা রেজিস্ট্রেশন যখন নিই তখন ডক্টর মাহফুজুর রহমানের সলা পরামর্শ বুদ্ধিতে আমি এই সংগঠনটা করি। এবং এই পর্যন্ত আমরা প্রথমেই অনুষ্ঠানটা করেছিলাম, আমার মনে আছে, আমি এতে ফ্যান্টাসি কিংডমে অনুষ্ঠানটা করেছিলাম, যেখানে এই অনুষ্ঠানটা সর্বপ্রথম শাকিব খানকে আমরা হেলিকপ্টারে করে নিয়ে ওই অনুষ্ঠানটা করি। ব্যাপক আলোচিত একটা অনুষ্ঠান ছিল। তো হাঁটি হাঁটি ফা ফা করে আজকে 17 বছরে প্রথম অনুষ্ঠানটা যেরকম চমক ছিল, আমি শাকিব খানকে ওখানে নিয়ে গেছি হেলিকপ্টারে। তো এই 17 বছর পরে 2024 সালে আজকে যে অনুষ্ঠানটা করছে, এটার বড় চমক হলো ডক্টর মাহফুজুর রহমান মিউজিক নাইট। দারুণ বলেছেন এবং একটা ধামাকা থাকছে, আমরা সেটাই প্রত্যাশা করছি। তো এটার পেছনে তো একটা বড় প্ল্যানিং এর বিষয় থাকে বা অ্যারেঞ্জমেন্টের বিষয় থাকে। এই অ্যারেঞ্জমেন্টগুলোকে আপনি নিজে থেকেই করেন নাকি আপনার কোনো সহকর্মী আছে? না, আমাদের সংগঠনে যারা আছে সবাই আছে এবং বিশেষ করে আমি যে সহযোগিতাটা পাই, ATN বাংলার একটা ব্যাপক সাপোর্ট পাই। এই ভালোবাসাটা আমার আছে, কেননা ATN বাংলার আমাদের বাংলাদেশের মিডিয়া ম্যাগনেট, মিডিয়া মোগল ডক্টর মাহফুজুর রহমানের একটা সাপোর্ট আছে। আপনারা জানেন আমি আরেকটি সংগঠন যেটা আমার হাতে গড়া 2000 সাল থেকে বাবিশ্বাস বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি, ওটার প্রধান উপদেষ্টাও ডক্টর মাহফুজুর রহমান, অদ্য পর্যন্ত আমি করে আসছি। এবং কিছুদিন আগে আমরা সুইডেন বাংলাদেশ অ্যাওয়ার্ড করছি। এটা কিন্তু আসলে ব্যাপক পাওয়া। যতগুলি আমি এই যে আয়োজনটা, এই যে এই পাওয়াটা, এটার পিছনে যিনি, উনি ডক্টর মাহফুজুর রহমান। আমরা জানি যে আপনি বিগত 24 বছর ধরে বাবিশ্বাস অ্যাওয়ার্ড দিয়ে আসছেন। এই বাবিশ্বাস অ্যাওয়ার্ডের পিছনের স্টোরিটা একটু জানতে চাই, সেই সাথে এখানে কাদেরকে আসলে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং মেইন যে অ্যারেঞ্জমেন্টটা থাকে সেটি আপনি কিভাবে করে থাকেন? বাবিশ্বাস আর AJFB যেটাই বলেন না কেন, সবগুলির পিছনে কারো না কারো হাত থাকে, বিশেষ করে যারা স্পন্সর করে। আমি কিন্তু আজ পর্যন্ত আমার এই অ্যাওয়ার্ডগুলিতে কোনোদিনও কোনো শিল্পী কলা কৌশলীর থেকে কোনোদিনও কোনো অর্থনৈতিক সাপোর্ট নিই নেই, এই পর্যন্ত নিই নেই, এবং বাকি জীবনেও নিমো কিনা সন্দেহ আছে। কিছু সুহৃদ আছেন যারা স্পন্সরের মাধ্যমে সহযোগিতা করে, তাদের এই সহযোগিতাটা নিয়ে আমরা এগিয়ে যাই, আমাদের অনুষ্ঠানটা হয় এবং সফলভাবে হয়ে আসছে ইনশাল্লাহ। ঝড় বৃষ্টি তুফানে আমাদেরকে আটকাইতে পারে না এবং আটকাবো না আমার বিশ্বাস। কেননা আমরা বিশেষ করে আমি যাদেরকে নিয়ে কাজ করি সেটা হলো সব নতুনদেরকে উৎসাহিত করি। কেননা আমি যাকে আমার আইকন মনে করি, যাকে আমি করি, সম্মান করি, উনি ডক্টর মাহফুজুর রহমান। উনি নতুনদেরকে সহযোগিতা করে, নতুনদেরকে তুলে আনে। আমিও নতুনদেরকে বিশেষ করে এই অ্যাওয়ার্ডটা দিয়ে তাদেরকে উৎসাহিত করি। কেননা আমার দেখা একজন গুণী শিল্পী বাংলাদেশে শুধুকাল মূল্যায়নের অভাবে হারিয়ে গেছে। নাম বলে ওনাকে খাটো করতে চাই না, কিন্তু আমি দেখেছি যদি একটা শিল্পী সে নতুন হয়, তাকে যদি কোনো আপনি মূল্যায়ন করেন, একটা অ্যাওয়ার্ডের মাধ্যমে মূল্যায়ন করেন, তার মনে একটা স্পৃহা জাগে, সে অনেক আগ্রহী হয়, সে কাজের প্রতি তার আগ্রহ বাড়ে। এই জন্য আমরা নতুনদেরকে মূল্যায়ন করি। বাহ, দারুণ বলেছেন। আমরা জানি যে আপনি একজন বিনোদন সাংবাদিক, আপনি বিগত 40 বছর ধরে এই পেশায় আছেন এবং সেই সাথে আপনি আপনার এই অ্যাওয়ার্ড ফাংশনগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনি আয়োজন করেছেন এবং সফলভাবে সেটি আমরা দেখতে পেরেছি। এখন যদি একটু আসি নাটক সিনেমার দিকে, যে এখন বর্তমান কি পরিস্থিতি চলছে নাটক সিনেমায়, আপনার কাছে কি মনে হয়? আমরা যখন ছাত্র ছিলাম, যখন আমরা একটা সিনেমা দেখতাম, তখন আমরা সিনেমাটা দেখে এখন পর্যন্ত যদি আমি সেই 1983 সালে বা 81 সালে যে সিনেমাটা দেখছি, ওই সিনেমাটার গল্প এখনো বলতে পারবো। নায়ক কি করছে, নায়িকা কি করছে, গল্পটা কেমন ছিল। কিন্তু বর্তমান সময়ে যে কাহিনী হচ্ছে, আপনি সিনেমাটা দেখে বের হয়ে আসলে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা আমরা তো ছবিটা দেখলাম, নায়কটার কী নাম? আমি আপনাকে জিজ্ঞাসা করলাম নায়িকাটার কী নাম? ওইটা তো বলবেন জানে না। তো কেননা গল্প যদি ভালো না হয়, সিনেমা কোনোদিনও মনে রাখবে না। তো মূল জিনিস হলো গল্পর উপরে নির্ভর করে। তো
তা আসলে যেমন আমার জীবনের প্রথম ছবি হলো ক খ গ গ ম, বর্গী এলো দেশে পরের ছবি, তারপর হলো রাজার হলো সাজা, ওমর ফেম, অনন্ত ফেম, অশান্ত ফেম, তারপরে এইভাবে আমরা ছবিগুলি দেখছি। আর এখন হলো খাইছি তোরে, দর মার কাট, ছবিগুলি মানুষ মনে রাখে না, বুঝলেন। তো সিনেমা এবং গল্প বানানো হলে, যেমন একটা ছবি নিয়ে ইদানিং একটা হচ্ছে যে আমার ছবি নামাই দিছে, আরে ভাই আপনার গল্প যদি ভালো হয়, আপনার সিনেমা যদি ভালো হয়, আপনাকে কেন নামাই দিবে? দর্শক যদি চান তাহলে তো অবশ্যই। এখন কত হলো এইভাবে যাচ্ছে সময়। ইনশাল্লাহ আমাদের দেশে সিনেমার সময়টা আবার আসবে। আপনারা জানেন আমি ডক্টর মাহফুজুর রহমানের মূল পরিকল্পনা এবং গল্পে একটা সিনেমা তৈরি করেছি, যেটা অবশ্য শুধু বাংলাদেশ নয়, এশিয়ার মধ্যে সর্বপ্রথম ক্লাসমেটদেরকে নিয়ে, বেসমেটদেরকে নিয়ে ছবিটা করছি, নাম হলো ভালোবাসি তোমায়। আচ্ছা, তো ছবিটার কাজ শেষ হয়েছে, ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে ভালো একটা সময় দেখে আমরা ছবিটা রিলিজ দিব। আচ্ছা, আপনি বলছিলেন যে গল্প ভালো হলে কিন্তু দর্শকরা এমনিই দেখবে। আপনার কাছে মনে হচ্ছে যে গল্প ভালো তৈরি হচ্ছে না, না হওয়ার কারণটা কি আপনার কাছে মনে হয়? না হওয়ার কারণ হলো, আগে তো মনে করেন মানুষ গল্প, গান সব কিছু মানে সিকোয়েন্স, নায়ক নায়িকা নির্মাণে ইয়ে করতো, চিন্তা ধারণা করতো। এখন চিন্তা হলো আমি আপনাকে আমার আজকে আমি কথা বলছি একটু ভালো লাগছে, আমি চিন্তা করলে আমার পরের ছবি নায়িকা আপনি। এই যে আবেগ কাজ করে, আবেগে দিয়ে কোনো ভালো কাজ পাওয়া যায় না। হ্যাঁ, বিবেক দিয়ে কাজ করতে হয়, বিবেক দিয়ে কাজ করলে অটোয় জিনিস ভালো হবে। একটা গল্পের উপরে মূল্যায়ন করতে হবে। এখন আগে আমরা ছবি করতাম 1 থেকে 1.5 বছর সময় নিয়ে, আর এখন 10 থেকে 12 দিনের মধ্যে ছবি শেষ, 13 দিনের দিন এডিটিং হয়ে যায়, ছবিটা রিলিজ হয়ে গেল। কে দেখলো না নিজেও জানে না আসলে ছবিটা সে কী বানাইছে। আমরা এইটাকে আমার অনুরোধ থাকবে সবার প্রতি, প্রডিউসার, প্রযোজক, পরিচালক, অত লগ্নি করতেছি, তাহলে আমাকে আমার টাকার প্রতি যদি মায়া থাকে, তাহলে আমাকে ভালো একটা গল্প নিয়ে ভালো নায়ক নায়িকা সিলেক্ট করে, অভিনেত্রীকে সিলেক্ট করে ভালো ছবি বানাইলে ইনশাল্লাহ চলবে। আপনার পত্রিকায় কন্টেন্ট কি থাকে, মানে কি ধরনের কন্টেন্ট আপনি বেশি দিয়ে থাকেন? মূলত বিনোদন কাগজ, এন্টারটেনমেন্ট, সিনেমা, টিভি, মঞ্চ, নাটক, সঙ্গীত, এইটাকে আমরা প্রাধান্য দিই। বিশেষ করে আমি যেটাকে দিই আমার গুরু, যাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি, সে হলেন ডক্টর মাহফুজুর রহমান। উনার পথকে স্মরণ করে আমি নতুনদেরকে বেশি ইয়ে দিই। যেমন একটা সিনেমার মানে নতুন শিল্পী আসছে, আপকামিং শিল্পী, গানের শিল্পী যারা আসে, তাদেরকে নতুন প্রজন্মকে আমি 1/3 একটা সুযোগ দিই, তাদেরকে নিয়ে লেখালেখি করি, যদি তার উপকার হয়। আচ্ছা, ডেফিনেটলি খুব ভালো একটি উদ্যোগ আপনার। আমরা শুনেছি যে আপনি অভিনয় করেছেন, একটু জানতে চাই নাটকে নাকি সিনেমাতে, কোথায় অভিনয় করেছেন? করেছি, নাটকও করেছি, সিনেমাও করেছি, এটা হলো শখ, এটা একটু করি। এবারেও করেছি, এবারে আমার ঈদে যে ছবিটা গেছে সোনাচ্চর, ওটার মধ্যে আমি একটা ভণ্ড চরিত্রে অভিনয় করেছি। আচ্ছা, ভণ্ড চরিত্র কেন? আপনাকে দেখে তো আমরা যথেষ্ট ভদ্র দেখছি, এবং আপনাকে দেখেও আপনি অবশ্যই আপনি একজন ভদ্র মানুষ। অভিনয়তে ভদ্র ভণ্ড সবে হইতে হয়, যেমন আমি। আচ্ছা, এরকম একটা ভালো মানুষ যখন ভণ্ড ক্যারেক্টারে যান, তখন আসলে ডিফারেন্স কি থাকে, এবং সেই সাথে আপনার কি ক্যারেক্টার ছিল, যেটি হয় না যে অনেক সময় করতে গিয়ে একটু হাসি বের হয়ে যায় যে না আমি এটা কি করছি, এরকম কোন ইনসিডেন্ট ঘটেছে কিনা? হয়ে যায় তখন তো আসলে কে, আমি এখন কি করতেছি, এটা তো অটো হয়ে যায়। আচ্ছা, পরিবারের পরিজন যখন দেখেন যে ভালো মানুষটা ভণ্ড চরিত্রে অভিনয় করছেন, তখন পরিবারের আসলে রিঅ্যাকশন কি থাকে? ওইরকম কিছু না, আমি তো শখ করি, মাঝে মাঝে টুটকাট করি, কোনো সমস্যা হয় না। আগে অবশ্য সমস্যা ছিল, এখন 2 নাতিন হওয়ার পরে, মম আর পারি হওয়ার পর আর ডিস্টার্ব হয় না, ওরাই আমাকে উৎসাহিত করে। দারুণ একটি বিষয়। এবং আমরা দেখেছিও আপনার অ্যাওয়ার্ড ফাংশন গুলোতে, খুব দারুণ, মাশাআল্লাহ। তা আপনার নাতনিগুলো খুব ভালো, সুন্দর, ধন্যবাদ। আমরা জানি যে এখন দেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের উন্নয়ন কিন্তু আমাদের চোখের সামনে ভাসছে, আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। দেশের সংস্কৃতির কি চিত্র এখন আপনার কাছে মনে হয়, এবং সেই সাথে সংস্কৃতির যে ধারাটি, এটাও তো সবসময় সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, নতুন নতুন ট্রেন্ড আসে, সংস্কৃতির একটা ধারা সবসময় বই নিয়ে যেতে হয়, সেটি নিয়ে যাওয়ার পেছনে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি? জি, ধন্যবাদ আপনাকে, জটিল একটা প্রশ্ন করছেন। আমি আপনাকে একটু বলতে চাই, আমাদের বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাচ্ছে। আপনি জানেন জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে একটা সর্বক্ষেত্রে। আপনার রাস্তাঘাট থেকে আরম্ভ করে আমাদের মেট্রো রেল থেকে আরম্ভ সব দিক থেকে এগিয়ে গেছে বাংলাদেশ। শুধু আমরা এক জায়গায় পিছিয়ে আছি, সেটা হলো আমাদের সংস্কৃতিতে পিছিয়ে আছি। আমি মনে করব আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অন্ততপক্ষে এই সাংস্কৃতিক বিষয়টাকে উনি ভালোভাবে দেখবেন, এবং যারা দায়িত্বে আছে ওনাদের দেখার জন্য একটু দায়িত্ব দিবেন। খুব সুন্দর কথা বলেছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ করে হলো না যে কতদিন বাঁচে থাকি, আমি এই সংস্কৃতির সাথে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, এটাই আমার
ভবিষ্যৎ পরিকল্পনা আমার কোনো ইয়ে নাই। আমার ইচ্ছা, আমি ছোটোকাল ধরে সংস্কৃতির সাথে আছি, এই 40 বছর ধরে আমি সংস্কৃতিকে ভালোবাসছি। আমার পত্রিকাগুলি পড়ে হাজার হাজার বাংলাদেশের লাখ লাখ মানুষ পড়ছে। এখনও আনন্দ বিনোদন ধারার নাম শুনলে মানুষ আটকে যায়। অনেকে ইদানিং ভবিষ্যৎ ইন্টারনেটের কারণে আমাদের পত্রিকাগুলি অনেকে দেখে না, অনলাইনে যারা আছে তারা দেখছে। তো আমি বলবো যারা আছে সবাই সংস্কৃতিকে ভালোবাসার জন্য, সংস্কৃতির সাথে থাকার জন্য, এবং আমাদের বাংলাদেশের প্রথম চ্যানেল এটিএন বাংলার সাথে থাকার জন্য, এটা আমার বিনীত। জি অবশ্যই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সব সময়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ এটিএন বাংলার সকল দর্শক শ্রোতাদের প্রতি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।